সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বাংলাদেশ সফরে আসছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। হঠাৎ কেন তার ঢাকা সফর? এদিকে ফিলিপিন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। অনেকে বলছেন শেখ হাসিনার জন্য চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জোর লবিং করছে দিল্লি। আর আগামী সেপ্টেম্বরে ভারতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ। আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন ফেডারেশন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। আপনাকে নমস্কার ও কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে। দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন চলছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কিছু গণমাধ্যম দেখলে মনে হচ্ছে আজই নরেন্দ্র মোদী সরকারের পতন হচ্ছে। সত্যি কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ভারতেও সরকার পরিবর্তন হচ্ছে? আর এর প্রভাবে কি ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে বাধা হতে পারে? ধন্যবাদ। প্রথমেই যেটা বলবো যে তুমি যে কটা দেশের নাম বললে, সেই তিনটে দেশকে যদি ভৌগোলিকভাবে যুক্ত করে দেওয়া যায়, তারও দ্বিগুণ আয়তন হচ্ছে ভারতের। বাংলাদেশের যদি 17 কোটি মানুষ, আর ভারতের 140 কোটি, 142-এ পৌঁছেছে, 142 কোটি মানুষ। ভারতের একটা 28টা বাংলাদেশ মিলে একটা ভারত। ফলে একটা ভারতের এক প্রান্তে কিছু ঘটলে সেটা গোটা সামগ্রিকভাবে গোটা ভারতে তার প্রভাব পড়ে। ইস্যুটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এবং এটা ছাত্রদের জীবনের ভবিষ্যতের প্রশ্ন নিয়ে আন্দোলন চলছে। তাতে বিদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কেবলমাত্র রাজধানী দিল্লি নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তায় নামছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাতে নরেন্দ্র মোদী সরকার এই প্রথম বেকায়দায় আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যেটা মূল প্রশ্ন ছিল তোমার, যে এর ফলে কি নরেন্দ্র মোদী সরকার পতন হবে? বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে যেটা ঘটে থাকে, সেটা ভারতের মতো একটা বড় দেশে হওয়া সম্ভব নয়। এখানে কোনো ওরকম ভাবে কোনো গণ অভ্যুত্থান ঘটে না। এখানে ভারতে যেটা ঘটে, গত 70 বছরের উপরে ভারতের গণতন্ত্র যে সফল, সমস্ত দেশের থেকে বাংলাদেশের থেকেও সফল, তার একটা বড় কারণ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন। প্রত্যেকটা প্রধানমন্ত্রী ব্যালটে পরাস্ত হয়। ফলে আগামী দিনে যখন ভোট হবে, তখনই এর মাপকাঠিতে বোঝা যাবে যে নরেন্দ্র মোদী সরকারের পতন হচ্ছে কি হচ্ছে না। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটে পতনের সরকারে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে যারা সমর্থন করছেন, তারা সমর্থন যদি প্রত্যাহার করে। এখনো সেরকম কোনো লক্ষণ দেখা দেয়নি। দুটি দল আছে, অন্ধ্রের তেলুগু দেশম এবং বিহারের সংযুক্ত জনতা দল। তারা সমর্থনে বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা, এবং সেই কারণে তারা যতক্ষণ না সমর্থন তুলে নিচ্ছেন, ততক্ষণ নরেন্দ্র মোদী সরকারের, কারণ পতন ঘটাতে গেলে পার্লামেন্টের মধ্যেই পতন ঘটাতে হবে। পার্লামেন্টের বাইরে যেগুলো অবৈধ, বেআইনি ভাবে গণ অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান, এই কাণ্ডগুলো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যে ঘটে থাকে, এটা ভারতে হওয়া সম্ভব না। ফলে সেই পতনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে তো, মানে আচমকা পতন যদি আমি বললাম, যদি দুটি রাজনৈতিক দল সমর্থন প্রত্যাহার করে, তাহলে নিঃসন্দেহে একটা বিপাকে থাকবে। তাহলেও নরেন্দ্র মোদীকে সরকারকে সমর্থন করার জন্য অন্য অনেক দল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ফলে সরকার মানে এরকম কেউ জোর করে পার্লামেন্টে বা প্রধানমন্ত্রী বাসভবনে, বাংলাদেশের মতো যেখানে নৈরাজ্য ঘটে, ভারতের শৃঙ্খলাবদ্ধ জায়গায় গণতান্ত্রিক নিয়ম মেনেই সব হয়ে থাকে। সেটা হলো তোমার প্রশ্নের উত্তর। এই ধরনের নরেন্দ্র মোদী সরকারের আসন্ন পতনের কোনো কারণ আমি দেখছি না। তিনি বিপাকে, তার জনপ্রিয়তা কমতে পারে, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে?
মনে হয় না, কারণ ডিসেম্বরের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটছে না। যদি ঘটতোই তাহলে ওই সার্জিই গোর এখান থেকে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিতেন। সুতরাং এটা ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক, একটা বিতর্কটা খুব জোরালো বিতর্ক, এবং নরেন্দ্র মোদী সরকার এই প্রথম বেশ কোণঠাসা, এ বিষয়ে কোনো বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু এর সঙ্গে সরকার পতন বা হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা তো কিছু নেই। হাসিনা তো বলেছেন নিজে যাবেন। যিনি যখন যাবেন সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি যেই সরকারই থাকুক, তাই না? সেই সরকারই থাকুক, তিনি যাবেন। আপনি বলছিলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকা সফর নিয়ে। আপনার বিশ্লেষণ জানতে চাই, হঠাৎ কেন তিনি ঢাকা সফরে আসছেন? এই সফরের উদ্দেশ্য কি? প্রথম কথা হচ্ছে, সার্জিই গৌর তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনিও আমাদের ভারতের যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর মতো তিনিও একজন রাজনৈতিক ব্যক্তি, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ। তিনি ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া দায়িত্বপ্রাপ্ত, দায়িত্ব এবং মধ্য এশিয়ার। ফলে তার একটা বিশাল এই ধরনের রাষ্ট্র দূত পূর্বে কখনো নিযুক্ত হয়নি, এবং তিনি যে এই ধরনের একটা পদে আসছেন, সেটা তো ভারত সরকারের অনুমতি দিয়েছে বলেই তিনি এখানে ভারতের রাষ্ট্রদূত হয়েছেন। ফলে তিনি ঢাকা যাবেন, সেটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। দুই হলো, গুরুত্বপূর্ণ ঘটনা হলো, তিনি যাওয়ার আমাদের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় যাওয়ার আগে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এবং সেই সাক্ষাতে কি আলোচনা হয়েছিল অতটা কেউই বলেননি। কিন্তু এটা বোঝা গেছিল অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় যিনি মার্কিন রাষ্ট্রদূত, তিনি তো দায়িত্ব নেওয়ার পর মনে আছে সকলে, তিনি একটা মন্তব্য করেছিলেন যে তিনি চান, বা আমেরিকা যুক্তরাষ্ট্র চায়, যে চীন থেকে দূরত্ব বজায় রাখতে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মালয়েশিয়া হয়ে। চীনের সঙ্গে তার কিছু সমঝোতা হয়েছে, বিশেষ করে শি জিনপিং এর যে প্রস্তাবটা, যেটা নিয়ে এখনো বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়নি, যেটা আমেরিকার বলতে পারো যে ভ্রুকুঞ্চন হয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা, মায়ানমার, চীন পর্যন্ত করিডর তৈরি করা। সেটা করলে নিঃসন্দেহে সেটা আমেরিকা সমর্থন করবে না। ভারত এবং আমেরিকা উভয়ই একটা বিষয়ে একমত, অন্যান্য নানা বিষয়ে দ্বিমত থাকলেও চীনের প্রভাবকে কোনো মতেই এই উপমহাদেশে বাড়তে দেওয়া যাবে না। ফলে এই যে সহমত যেটা রয়েছে, এই সহমতের ভিত্তিতে সেটা আমি শুনেছি সার্জিও গোর যখন যাবেন, তিনি বাংলাদেশের সকল পক্ষের সঙ্গে কথা বলবেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও তো সাক্ষাৎ হওয়ার কথা আছে, এবং তারা তাদের যে উইশ লিস্ট, তারা যেটা চান সম্পর্ক রাখার ক্ষেত্রে, সেটা তারা হয়তো আমেরিকা বলবে। এবং সেটার একটা বড় এই ঘটনা হচ্ছে, আমেরিকা আরেকটা জিনিস যেটা বলা ভালো, যেটা ভারতেরও ঘোষিত নীতি, বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স যেটা হচ্ছে না, কারণ এটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা, রাজনীতির আঙিনা থেকে বাইরে রাখা, এটা এটা খুবই গণতান্ত্রিক কোন রাষ্ট্রের লক্ষণ নয়। আমেরিকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমেরিকা কিছুদিনের মধ্যেই সেনেট নির্বাচন হবে, এবং বিশেষ করে যে সমস্ত দেশে এই প্রশ্নটা উঠবে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন ঘটলো, পরিণতি হলো, তাতে কি বাংলাদেশে একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি হলো সেটা। এবং মনে রাখা দরকার, রিপাবলিকান পার্টির সঙ্গে কিন্তু ডেমোক্রেট আমেরিকানদের এ ব্যাপারে ফারাক আছে। ফলে আমেরিকাকে কিন্তু তাদের ভোটের আগে বোঝাতে হবে যে তারা কিন্তু বাংলাদেশেও দেখতে চান যে সকল পক্ষের একটা গণতন্ত্র বিকশিত হচ্ছে। ফলে প্রকারান্তরে তারা চাইতে পারেন কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে একটা স্পেস, রাজনৈতিক স্পেস দেওয়া হোক, যেটা ভারতে চায়। এবং যেহেতু ডিসেম্বরে শেখ হাসিনা চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, ফলে সেই সময় এই কারণেই এত দ্রুত সার্জিও গোর ঢাকা সফরে সিদ্ধান্ত নিলেন
এখন আমি বলছি যে আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকা তার সম্পূর্ণ মনোভাব বদলে ফেলেছে এমন কোনো খবর নেই, এটা ঘটনা নেই, কিন্তু তারা দেখাতে চায় যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, সেটা তাদের কনস্টিটিউশনকে দেখাতে হবে। এবং একই সঙ্গে যেটা বলা ভালো যে তুমি হয়তো জানো যে সর্বপ্রথম পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার ইন্টারভিউ নিতে শুরু করেছে, যারা আগে শেখ হাসিনাকে তার গণতান্ত্রিক অধিকার, স্বৈরাচার ইত্যাদি মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল। প্রত্যেকটি পশ্চিমী গণমাধ্যম এখন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য উদ্গ্রীব এবং তারা তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। ক্রমান্বয়ে হয়তো সেই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হবে, ভারতে তো হবেই। ফলে সব মিলিয়ে যেটা এই আহ সফরের মধ্যে অন্য অনেক চীন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রত্যাবর্তনও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে আমাদের অনুমান। আপনার বিশ্লেষণে বিষয়টি পরিষ্কার হলো। বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে, এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কিন্তু এই খবরটি ভারত থেকে প্রথম ফাঁস হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে সেটি বাংলাদেশের সাংবাদিকদের জানার আগে আপনারা কিভাবে জানছেন? ভারতের সঙ্গে আলোচনা করে কি এসব পরিবর্তন হচ্ছে? আর কোন কোন পদে পরিবর্তন আসছে বলে আপনি জানতে পারছেন? দেখো, আমি বাংলাদেশের সাংবাদিকদের দোষ দিতে চাই না। স্বাভাবিকভাবেই তারা অনেক চাপের মধ্যে আছেন, অনেক কিছু সংবাদ করার ক্ষেত্রে তাদের উপর বিধিনিষেধ আছে, তারা সাহস পান না। আমি যখন খবরটা পেয়েছিলাম যে শেখ হাসিনা যাওয়ার পর সত্যি বাংলাদেশে, এটা প্রত্যেক সাংবাদিকের উচিত যে শেখ হাসিনা তো ঘোষণা করলেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা কি ভাবছেন, তারা কিভাবে দেখতে চাইছেন। তার একটা প্রথম দেখলাম যে ডয়েশ ওয়েল, জার্মানি, যেটা সেখানে একটা টক শোতে একজন ভারতীয় বিশ্লেষক, মহিলা সকলেই তাকে চেনেন বাংলাদেশে, শ্রীরাধা দত্ত, এবং যিনি একজন শেখ হাসিনার সমালোচক বলে পরিচিত। শেখ হাসিনার যে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব, মানবাধিকার লঙ্ঘন নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি বললেন, আমি সেটা শুনলাম, যে বিএনপির মধ্যেও একটা অংশ ভাবছে যে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক স্পেস দেওয়া উচিত। এবং তার মতো ব্যক্তি যখন কথা বলছেন তখন ব্যাপারটা একটা গুরুত্ব আছে। তারপরে আমি আরো খোঁজ নিতে শুরু করি। হঠাৎ জানতে পারলাম যে রাষ্ট্রপতি ভবনে সেনাপ্রধান সেদিন গিয়ে হাজির হয়েছেন, ওয়াকারি এবং ওয়াকারুজ্জামান। এবং সেই সেখানে প্রত্যেকেরই সোর্স আছে, আমারও সোর্স আছে, সর্বত্র সব দলের মধ্যেই সোর্স আছে। তো সুতরাং আমি সেখান থেকে খবর পেলাম যে ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে সম্ভবত আপনাকে পদত্যাগ করতে বলা হবে এবং আপনি শারীরিক কারণে পদত্যাগ করবেন। এবং তারপরে এমনও ঘটতে পারে যে হয়তো আমাকেও সেনাপ্রধানের পদ থেকে হটিয়ে দেওয়া হতে পারে, যদিও তিনি তারপরে তুরস্ক গেছেন, এবং ফিরে আসার পর বোঝা যাবে। এটার কারণ একটা হতে পারে যে সেটা হচ্ছে শেখ হাসিনার এক সময় কিন্তু এরা প্রত্যেকেই শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তিনি বঙ্গবন্ধুর মুজিব সৈনিকের সৈনিক ছিলেন, তিনি বিশ্বস্ত ভাজন শেখ হাসিনার। এবং ওয়াকারুজ্জামানও তার পারিবারিক সূত্রে আত্মীয়তা আছে শেখ হাসিনার সঙ্গে। ফলে হয়তো বিএনপি সরকার ভাবছেন যে সেক্ষেত্রে শেখ হাসিনা ফিরলে হয়তো এরা হয়তো আবার সুযোগ করে দিতে পারেন শেখ হাসিনাকে, যেভাবে তারা ভারতে চলে যেতে সাহায্য করেছিলেন সেভাবেই সাহায্য করতে পারেন। সুতরাং সেই বিষয়টা তাদের কাছে মনে হয়েছিল যে এইরকম একটা অবস্থায় বিএনপির নিজস্ব ঘনিষ্ঠ আস্থাভাজন মানুষকে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান করা। সেনাপ্রধানটা এখনো ঘটেনি, কিন্তু আমাদের নৌবাহিনীর প্রধানের পরিবর্তন ঘটে গেছে বোধহয়। তো এখন সেই খবরটি আমি লন্ডন থেকে প্রচারিত হয় একটি তোমাদের মতোই একটি ইউটিউব চ্যানেলে 4-5-4 দিন, যেদিন ঘটনা ঘটে তার পরের দিন, মানে কাকতালীয়ভাবে সেদিনই তিনি আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন। তা আমি তখন তাকে বললাম, উনি বলছেন কি কি হতে পারে। আমি বললাম, আমি প্রথম আপনাকে বলছি এই ঘটনা যে রাষ্ট্রপতির পদত্যাগ আসন্ন, তিনি পদত্যাগ করতে পারেন। এই জন্য আমি এটা গতকাল যখন দেখলাম বিভিন্ন ফেসবুকে আলোচনা চলছে, তখন বাধ্য হয়ে আমি পোস্ট করলাম, যেটা আমি 3 দিন আগে একটা ইউটিউব চ্যানেলে ঘোষণা করেছিলাম।
আগামী সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে। এসব সম্মেলনে সাধারণত বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ভারত। এবারও কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে ভারত? এ বিষয়ে তোমাকে যখন আগে ব্রেকিং নিউজ দিতে পারিনি, তখন তোমাকে এই ব্রেকিং নিউজটা দিই। নিশ্চিতভাবে সঠিক প্রশ্ন। হ্যাঁ, ভারত সরকার নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। চিঠি পৌঁছে গেছে। এবং লক্ষণীয় বিষয়, ব্রিক্সের কিন্তু 11 জন সদস্যের মধ্যে বাংলাদেশ এখনো সদস্যপদ পায়নি। বাংলাদেশ কিন্তু পর্যবেক্ষক রাষ্ট্র নয়। বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং নরেন্দ্র মোদী যেটা করে থাকেন, এখানে যখন G20 হয়েছিল শিখর সম্মেলন, তখন সেই সময় বাংলাদেশে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। G20 সদস্য না হওয়া সত্ত্বেও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শেখ হাসিনা ছিলেন, এসছিলেন, সকলের সঙ্গে ছবি বেরিয়েছে, সকলেই দেখেছে। তারপরে আবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল সাউথ যখন তার শিখর সম্মেলন করলেন, তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান। মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। এবং তৃতীয়ত, এখন 11-12 সেপ্টেম্বর সম্ভবত, ডেট এক্স্যাক্টলি আমি ঠিক করে হয়তো বলতে পারছি না, কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতে যে নতুন যে মণ্ডপ তৈরি হয়েছে, যেটা আগে প্রগতি ময়দান ছিল, ভারত মণ্ডপম, সেই যেখানে G20 হয়েছিল, সেখানেই ব্রিক্সের 11টি রাষ্ট্রের সম্মেলন, শিখর সম্মেলন। এখানে শি জিনপিং আসতে পারেন, ভ্লাদিমির পুতিন আসতে পারেন, ইরানও এর সদস্য। ফলে এই বিষয়ে তো একটা সাংবাদিকদের বিশাল কৌতূহল আছে যে ইরান থেকে কে আসে। এমন একটা রাষ্ট্র, বহুদেশীয় রাষ্ট্রীয় সম্মেলনে সেখানে বাংলাদেশকে উপেক্ষা ভারত করতে চায়নি। ভারত সবসময় চায় প্রতিবেশী রাষ্ট্রকে সঙ্গে নিতে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কে যাই হয়ে থাকুক বা যাই ঘটে থাকুক, যতটাই বিরক্তি ঘটে থাকুক বা যতটাই মতভেদ থাকুক, কিন্তু এই ধরনের ক্ষেত্রে কিন্তু ভারত উদারতা দেখায়। এবং সেই উদারতার কারণেই তারা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি যতদূর শুনেছি যে এখনো পর্যন্ত নিশ্চিত না, আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়তো নেননি, কিন্তু কূটনৈতিক সূত্র থেকে আমি জেনেছি যে সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমান আসতে পারেন ভারতে, এবং সেটাই হবে ভারতে তার প্রথম সফর। এবং আমরাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করব দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো নিবিড় এবং গভীর হবে, এবং অবশ্যই তখন একটা কাস্টমারি দ্বিপাক্ষিক বৈঠকও হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যেরকম অন্য অনেকের সঙ্গেই হবে, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আসেন, তাহলে তার সঙ্গেও হবে। এবং তিনি আসছেন এটা আমরা ধরে নিচ্ছি। আমি বলতে পারি, আমি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই জায়গা থেকেই কনফার্ম করেছি যে এটা ঘটনা। এবং সেই অনুসারে আমি ভারতের একটি বাংলা কাগজে আমি খবরটি লিখেছি, এবং আজকে সেটা প্রকাশিত হয়েছে যে আমার নাম দিয়ে। এবং বলতে পারো একটা ব্রেকিং, সুপার এক্সক্লুসিভ। সত্যিই বলেছেন, এই খবরটি আমরা জানতাম না। কারণ বাংলাদেশের কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভারত সফর বাতিল করেছে তারেক রহমান। সেখানে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন এমন ইঙ্গিত দিলেন আপনি। ব্রিক্স সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা দিল্লি যাচ্ছেন। সেখানে আমন্ত্রণ জানিয়ে তারেক রহমানকে সম্মানিত করেছেন নরেন্দ্র মোদী। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে লবিং করছেন নয়াদিল্লি, সেখানে আবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানিত করছে ভারত। ভারত আসলে কি বার্তা দিচ্ছে? নরেন্দ্র মোদী সরকার কি দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক টিকিয়ে রাখতে কাজ করছে? হ্যাঁ, ঠিকই বলেছো, সব দিকে একভাবেই কাজ করছে। কারণ হচ্ছে, শেখ হাসিনা হচ্ছে ভারতের পরীক্ষিত বন্ধু। দীর্ঘ 15 বছরের ভারত বাংলাদেশ সম্পর্ক সোনালী অধ্যায়ে উন্নীত হয়েছিল। ফলে সেটা তো ভারত ভুলতে পারে না। কিন্তু এটাও ঘটনা, বাস্তব, তিনি প্রধানমন্ত্রী নন, তিনি সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং যিনি আমাদের নিকটতম প্রতিবেশী। নিকটতম প্রতিবেশীর সঙ্গে তো বেশ ঝগড়া করে থাকা যায় না, প্রতিবেশী বদলানো যায় না।
ফলে সে কারণে যতই থাকুক মতভাব মতভেদ যাই থাকুক, যতই উত্তেজনা তৈরি হোক, সম্পর্ক তো রাখতেই হবে। না, সম্পর্ক রাখলে তবেই তো আরো বেশি তাকে বোঝানো সম্ভব হবে যে কেন ভারত পাশে থাকলে তাদের সব থেকে বড় সুবিধা। এবং সেই সময় ভারত যেটা নিশ্চয়ই চাইবে যে একটা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে হোক। এটা ভারত মনে করে কেবল শেখ হাসিনার স্বার্থে না, এটা বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হওয়ার পক্ষে একটা পদক্ষেপ। সেটা করলে কিন্তু তারেক রহমান সরকার আরো বেশি সুদৃঢ় শক্তপোক্ত হয়ে উঠবে। এমন নয় যে সেখানে শেখ হাসিনা পৌঁছেই পরদিন তারেক রহমান সরকারকে উৎখাত করার জন্য নেমে পড়বেন। সরকারের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা হয়তো আন্দোলন করতে পারে, কিন্তু আবার ভোট সেই 5 বছর পরে যখন আবার ভোট হবে তখন দেখা যাবে। ভারত যে বিশ্বাস করে, ভারতের যে প্রশ্নটা শুরুতে করেছিল যে ভারতে এই যে নরেন্দ্র মোদী সরকার পতন হবে কিনা, যদি পতন হয় তাহলে 2029 সালে ভোটের মাধ্যমে হবে। বাংলাদেশেও তারেক রহমান সরকারের পরিবর্তে যদি শেখ হাসিনা ফিরে আসেন, সেটাও 5 বছর পরে হবে, তাই না? এটাই স্বাভাবিক গণতান্ত্রিক নিয়ম। এই নিয়মটাকে না মানলে তো গণতন্ত্রে তখন তো সেনা শাসন এসে যায়, তখন তো পাকিস্তানের মতো একটা রাষ্ট্র তৈরি হয়, ভঙ্গুর রাষ্ট্র, তাই না? এবং গণতন্ত্র সেখানে বিকশিত হতে পারে না। সেখানেও ধরো একটা বিরোধী নেতা, তাকে দীর্ঘকাল ধরে জেলে আটক করে রাখা হয়েছে। তাদের তো কেউ গণতান্ত্রিক রাষ্ট্র বলে গোটা বিশ্বে কোনো, বিশ্বে যে সম্মানটা যারা পায় তাদের একটা ভৌগোলিক স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে, জিও পলিটিক্স এর কারণে, কিন্তু তাদের সম্মান পায়। আমি কাজে লাগাই তাকে, আমেরিকা পাকিস্তানকে কাজে লাগায়, ব্যবহার করে, চীনও ব্যবহার। তো চীন নিজেও গণতান্ত্রিক রাষ্ট্র নয়, ফলে তার ক্ষেত্রে অতটা অসুবিধা। কিন্তু আমরা চাইবো আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে গণতন্ত্র বিকশিত হোক, সেখানে শাসক পক্ষ বিরোধী পক্ষ উভয়েরই সমান মর্যাদা থাকুক। একমাত্র ভারতের লক্ষ্য, আর কিছু লক্ষ্য। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ নিয়ে আপনিও মতামত জানাতে পারেন। লিখুন আপনার মতামত, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।